আছে। পড়াশোনা তো স্যার স্টার্ট করেন না, স্টার্ট করছেন এই সেকেন্ড সেমিস্টারে? স্যার একটু, হ্যাঁ গত 2 দিন আগে বই কিনে আনছি। ওই যে নীলক্ষেত থেকে নীলক্ষেত গিয়েছিলাম, হুম হুম। গিয়ে বই বই কিনছি। এই নিবন্ধনের প্রাইমারি বই কিনছিলাম, তো তো সাথে এটা কিনছি পাঁচশো নিবন্ধনের টাকা নিবন্ধনের কোনটা কিনলেন স্যার? নিবন্ধনের জন্য ওই যে গাজী মিজানুর রহমান স্যারের একটা বই আছে, ওইটা কিনছি। আচ্ছা আর ওই আচ্ছা যে আচ্ছা। ওইটা কিনছেন। এমনিতে আমার বিজ্ঞান সাবজেক্ট, ভিত্তিক প্রস্তুতির কোনো বই বের হইছে? হ্যাঁ বার হয়েছে। ওটা ওই যে বিশেষ বিসিএস আছে না, ক্যাটাগরির একটা বই বার দিছে, এটা একটা নিচ্ছে আমার সাথে। এমসিকিউ টাইপ না? এমসিকিউ টাইপ হইলে তাহলে হ্যাঁ ওটাই এমসিকিউ টাইপের, মানে সংক্ষিপ্ত আকারে আছে। এই আপনার 350 পেজের একটা বই। বেশি ইয়া না, কন্টেন্ট গুলো সাদা আছে। অনার্স লেভেলের কাজ ও ও ও ওই যতগুলো বিষয়, বইটার নাম ওইগুলো কি? হচ্ছে এক এক জায়গায়। বইটার নাম কি স্যার? জীবন এলিমেন্ট বই, গ্রুপে দিব। গ্রুপে দিয়ে দিন, একটু হেল্প হবে। ঠিক আছে। আচ্ছা যাই হোক, সবাই ক্লাসে আসুক, এর ভিতরে আচ্ছা স্টার্ট করে দিব কিনা। আচ্ছা আচ্ছা, দেখেন। আসুন স্যার, ওয়েট করেন। আচ্ছা আমরা দ্বিতীয় পর্বে যে বিষয়টা আসলে বলতে চাই, সিলেবাসের সবগুলো অ্যাসাইনমেন্ট আমি একটা নির্দিষ্ট আউটলাইন করেছি অবশ্য। উম, আমার সাউন্ড কোয়ালিটি কি আজকে ঠিক আছে? আব্দুর রহমান স্যার, আপনি তো একাই আছেন? জি স্যার, আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে ঠিক আমি আছে। যেটা মূলত হচ্ছে গিয়ে শুরুতে আলোচনা করব এই সেকেন্ড সেমিস্টারের সাবজেক্টগুলি নিয়ে। টোটাল 7টা সাবজেক্ট, 6টা সাবজেক্ট। আর 7 নাম্বার যেটা আছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, সেটা কোনো বিষয় না, সেটার উপরে মূলত মার্কস দিয়ে দেওয়া হয়। ঠিক আছে। এবং স্যার বইয়েতে দেখলাম, বইতে আমাদের 5টা সাবজেক্ট। হ্যাঁ, 5টা সাবজেক্ট থাকার কারণ হচ্ছে ওইটাই বলতে চাচ্ছিলাম, যে ডিজিটাল মার্কেটিং আর হচ্ছে আপনাদের ওয়েব ডেভেলপমেন্ট, এই দুইটা বিষয়ের কিছুই পাবেন না। কেননা এই দুইটা বিষয় হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট এবং ফাইনাল এক্সামে শুধু ব্যবহারিক হবে। দেখেন, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট ও ডিজিটাল মার্কেটিং আমাদের হাতে কোনো মার্ক নাই থিওরিতে, শুধুমাত্র প্র্যাকটিক্যালে 50 মার্ক প্রতিষ্ঠানের হাতে আছে। আর বাকি 50 মার্কের একটা ব্যবহারিক হবে গিয়ে আপনাদের এই কেন্দ্রে। ঠিক আছে। আর প্রোগ্রামিং এনসি ওই আগের মতোই, যেটা এটার ব্যবহারিকও আছে, ধারাবাহিকেও ব্যবহারিক আছে, ফাইনাল এক্সামেও ব্যবহারিক আছে, তো সাথে সাথে তত্ত্বও আছে, থিওরিও আছে। আর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের ধারাবাহিকে কোনো তত্ত্বও নাই, চূড়ান্ত পরীক্ষায় কোনো তত্ত্বও মার্ক নাই। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে আছে 75, আর হইতেছে গিয়ে ফাইনাল এক্সামে 75 মার্কের একটা ব্যবহারিক হবে। ঠিক আছে। আর আর হইতেছে গিয়ে এই যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট যেটা বলবো, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে
কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে 150 মার্ক, ফাইনাল এক্সামও 150 মার্ক। এটা এমনি এমনি আপনাদের দিয়ে দেওয়া হইবে। সাধারণত অন্যান্য ব্যাচগুলিতে আমি দেখেছি যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য কোনো হয় নাই। যদি স্যার আপনাদের কাছ থেকে বাড়তি বা প্রতিষ্ঠান যদি এরকম কোনো ফিল্ড নিয়োজিত করতে পারে বা কোনো ফিল্ডে করে এবং আপনাদেরও সময় থাকে, তাহলে অবশ্য দেখা গেছে গিয়ে নিয়ম অনুযায়ী আসলে প্রবিধান যা বলে এই কোর্সের, যে তাদেরকে কত মাসের জন্য যেন একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে লিঙ্কেজে মূলত রাখা হয়। এখন সবাই তো আপনারা জব হোল্ডার, সবাই মূলত ব্যস্ত কেউ, আর অলরেডি বলতে গেলে আপনারা ইন্ডাস্ট্রিতে আছেন, এই কারণে অ্যাটাচমেন্টটা ওইভাবেই কাউন্টিং করে নেওয়া হয়, ঠিক আছে, আলাদা করে করানো হয় না, ঠিক আছে। কিন্তু রেগুলার ব্যাচ আর হচ্ছে কি ওই যে আপনার হইলে পরে আসলে, এবং আপনাদের ওই জিনিসটাকে ওইটার ধরে মার্ক দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, যে প্রত্যেকে তো একটু মোটামুটি ইন্ডাস্ট্রিতে আছে, সেইটাই তাদের অভিজ্ঞতা এবং সেইটাই তার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট হচ্ছে বা হইছে, আলাদা করে আর এর ব্যবস্থা করা হয় না, ঠিক আছে। আর বাকি এই যে যে তিনটা সাবজেক্ট বাদে 7টার বাকি যে 4টা আছে, ওই 4টাই ওয়েব ডেভেলপমেন্টও হয়তো আপনাদের এই বইয়ের মধ্যে পাবেন, যে বইটা কিনছেন ওয়েব ডেভেলপমেন্টটা আছে কিনা দেখেন। আহ, বাকি কিন্তু প্রোগ্রামিং ইনসি, কম্পিউটার নেটওয়ার্ক, আর আমি রুটিনে দিয়েছি 3টা সাবজেক্ট, রুটিনে দিয়েছি 3টা সাবজেক্ট এই ওয়েব কারণে, ডেভেলপ আছে। ওয়েব ডেভেলপমেন্ট আছে হ্যাঁ। তো রুটিন আমি 3টা সাবজেক্ট দিয়েছি এই কারণে, রুটিন আমি স্যার 3টা সাবজেক্ট দিয়েছি, এই 3টাই হচ্ছে গিয়ে মূল, এই 3টার থিওরি আছে ফাইনালে, এবং এই 3টা হচ্ছে গিয়ে আপনাদের বোঝার জন্য সাবজেক্ট, বাকিগুলি আমি নেব, ঠিক আছে, এই রুটিনে ফলো করার এবার চেষ্টা করব। এবং এই 3 সাবজেক্টটাকে আপনাদের এমন ভাবে মূলত তৈরি করার চেষ্টা করব, যেহেতু আপনারা একটা ভালো একটা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন পরীক্ষা দিয়ে, এবং হচ্ছে গিয়ে কিছু কিছু এর সাথে সিমিলার সাবজেক্ট পড়ে, যেমন প্রোগ্রামিং ইন পাইথন পড়ছেন, প্রোগ্রামিং ইন সি, পাইথনের অনেক কনসেপ্ট আপনি সিতে হিসেবে বুঝতে পারবেন, ধরতে পারবেন, কারণ একেবারেই সিমিলার, শুধুমাত্র কি দেখা গেছে গিয়ে যেমন ঠিক আছে, যেমন হচ্ছে গিয়ে জুস, একটা জুসকে ধরেন বা একটা শরবত, একটা হচ্ছে গিয়ে এ কোম্পানির আর একটা বি কোম্পানির, ঠিক আছে, দুইটাই কিন্তু শরবত, কিন্তু এ কোম্পানির হওয়াতে আলাদা, বি কোম্পানির হওয়াতে আলাদা, ঠিক সেম, এবং এদের মধ্যে স্বাদ আলাদা হইতে পারে, এদের মধ্যে আপনার কি উপাদান আলাদা হইতে পারে, সাইজ আলাদা হতে পারে, দাম আলাদা হইতে পারে, ঠিক আছে, এই যা, কিন্তু উভয়টা কিন্তু মূল ভাবে এক, যে উভয়টাই হচ্ছে শরবত বা উভয়টা হচ্ছে জুস, ঠিক আছে। ভিন্ন কোম্পানির হলে ঠিক একই রকম এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি, শুধু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি আর পাইথন না, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফান্ডামেন্টালি বা স্ট্রাকচারগত দিক থেকে প্রায় কাছাকাছি সিমিলার, শুধুমাত্র কিছু কোনোটার বাড়তি ফিচার আছে, কোনোটার কিছু বাড়তি উদ্দেশ্য পারপাস আছে, কোনোটার একটু দেখা গেছে লিমিটেশন আছে, ঠিক আছে, কোনোটা আছে গিয়ে একটু কমপ্লিকেটেড, কোনোটা আছে একটু ইজি, ঠিক আছে, এই এই যা পার্থক্য, কিন্তু মূলগতভাবে প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজে একটু ধারণা নিবে, সে মোটামুটি সবগুলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ক্যাপচার করতে এবং লার্নিং করতে তার জন্য ইজি হবে। এখন এই কারণে আর কি ওইটা একটু হেল্প করবে, আর এটা একটা মূলগত সাবজেক্ট এই 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 সেমিস্টারের, আমি এই কারণে প্রোগ্রামিং সিটা আগে রাখছি, ডিজিটাল মার্কেটিং, তারপরে হচ্ছে কি আপনাদের ওয়েব ডেভেলপমেন্ট, ওই দুইটা সাবজেক্ট মূলত রুটিনে নিয়ে আসি নাই। আর আর হচ্ছে আর কোন সাবজেক্টটা নিয়ে আসি নাই, এটা হচ্ছে গিয়ে এই যে কম্পিউটার নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে, এটা নিয়ে আসি নাই, কিন্তু এইটার ক্লাসও নেব, ঠিক আছে, এইটা এইটাও সাবজেক্ট হিসেবে যুক্ত হবে, ঠিক আছে, এই এই রুটিনে আর কি, কিন্তু আহ, এটা আর কি ভুল হয়ে গেছে রুটিনে, এটাকে যুক্ত করে দিব, মূলত এই সাবজেক্টটা মিসিং হয়ে গেছে। তো আর ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে, এইটা আর হচ্ছে ডিজিটাল সিস্টেম, এই দুইটা সাবজেক্ট, এইটা আর হচ্ছে এই নেটওয়ার্কিং নিয়ে মোটামুটি যেই ধারণা আছে, কিছু থিওরি এবং কিছু ব্যবহারিক, এইগুলিকে আমি কিছু আপনাদের দিব, কি বলে ভিডিও দিব, আর হইতেছি গিয়ে কিছু প্রশ্ন সাজেশন আকারে, প্রশ্ন আকারে বা ব্যবহারিক কাজ দিব, ওইগুলি যদি লিখে লিখে করেন বা পড়েন একটু, তাহলে আশা করি হয়ে যাবে। নতুন কেউ যুক্ত হয় নাই না? নতুন কেউ যুক্ত হয় নাই, বুঝলাম না আজকে আমি ঠিক আছে, কেউ করুন, আচ্ছা, দেখি।
হয়তো জয়েন হইতেছে না। আচ্ছা যাই হোক, আমি আপনাকে নিয়েই ক্লাস আগায় নেই, সমস্যা নেই। আমার যেটা রেসপন্সিবিলিটি, আমি যেই টাইমটা দেয়ার সেটা আমি দেবো ঠিকঠাক। এবং এইভাবেই কেননা ফার্স্ট সেমিস্টারের যত ল্যাগিংস গুলি আছে, ফার্স্ট সেমিস্টারের যত ঘাটতিগুলো আছে, ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারের যত ঘাটতিগুলো আছে, ঠিক আছে, এবং যত ধরনের যে বিষয়গুলো আমরা অনুসরণ করতে পারি নাই, ঠিক আছে, এবং আপনাদের কিছুটা হইলেও তো স্টুডেন্টদের সাইকোলজি আমি ধরতে পারছি যে আপনাদের কার কি অবস্থান আছে, ঠিক আছে, সেই জিনিসগুলি মূলত সেকেন্ড ইয়ারে আমি খুব লক্ষ্য রাখবো আশা করি, ঠিক আছে। আর আপনার হচ্ছে গিয়ে এই কি হইলো, নক দেওয়ার পরে দ্বিতীয়বার ভালোই, আচ্ছা, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে আর ওই যে আপনাদের আমাদের ক্লাসটা 9টার দিকে দিলে ভালো হতো, কারণ আমাদের সবার কম বেশি অফিস থাকে। আমার অফিস শুরু হয় 12টার দিকে, আবার সেই রাত 8টার দিকে আসতে আসতে 9টা বাজে। আচ্ছা আচ্ছা, আমি এইটা ওই যে বললাম না, একটু সংশোধিত রুটিনটা একটু সংশোধন হবে, ঠিক আছে, আশা করি এইটা ওই একটা সাবজেক্ট অ্যাড করে দিব, সাথে সাথে 9টাই দিয়ে দিব। কিন্তু আসলে আমার কিছু কিছু ক্লাস আছে দেখেন, এই যে আপনার এই 10টার দিকে মানে 2 ঘন্টা করে নিতে হইবে। আমি এবার তো বলছি যে আমি সর্বোচ্চ ইফোর্টটা দিব সেকেন্ড পার্টে এবং সেকেন্ড সেমিস্টার আপনাদের একেবারে এখানে আরেকটা সাবজেক্ট বৃদ্ধি করব এবং 9টা করে দিব, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু ওই যে যেটা দুইজন আসছে নতুন জয়েন হয়েছে এদের বলি যে যেটা সিলেবাস সেকেন্ড সেমিস্টারের সিলেবাস বা কোর্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করতেছিলাম, ডিজিটাল মার্কেটিং এ কোনো আপনাদের এটা নিয়ে চিন্তা করতে হবে না। যা আমি ক্লাসে করবো এবং যা কিছু কাজ দিব শেষ, এটা নিয়ে পড়ার আর কিছু লাগবে না, শুধুমাত্র টাস্ক করবেন, ঠিক আছে। এইটা সাবজেক্ট হিসেবে নাই, বাদ ধরে রাখেন। আর হইতেছি ওয়েব ডেভেলপমেন্টও শুধু প্র্যাকটিক্যাল, চূড়ান্ত পরীক্ষায় যখন বোর্ড কেন্দ্রে যাবেন, কেন্দ্রে পরীক্ষা দিবেন শুধু। এর আগে আমি যে ক্লাসগুলি নিব এই দুইটা সাবজেক্টেরই, এই দুটোটা সাবজেক্টেরই আপনারা শুধুমাত্র আমারটা দেখবেন এবং যা যা বাড়ির কাজ দিয়ে দিব, যা যা জবস গুলি আমি দেব, ওই জবস গুলি থেকেই বা ওই ব্যবহারিক গুলাই আপনাদের চূড়ান্ত পরীক্ষায় চলে আসবে। আর আমি এবার কি করছি, এবার তো প্রথমটা হচ্ছে গিয়ে আপনাদের এই যে পরীক্ষার সময় গিয়ে আমি পাইছি, ঠিক আছে, যে আপনাদের প্র্যাকটিক্যাল এইটা এই হাদিউজ্জামান দিয়ে দিছে। কিন্তু এবার আমি আগেই কালেকশন করে নিতেছি যে সেকেন্ড সেমিস্টারেও বিগত বছরে ওই কেন্দ্রে কিরকম ব্যবহারিক গুলো আসছে, সেই ব্যবহারিক গুলি কালেক্ট করে ওই ব্যবহারিক গুলি আপনাদের বারংবার করাবো, ঠিক আছে, ওই ব্যবহারিক গুলি আমি করাবো আর কি। আমাদের তো সিলেবাসে দেয়া আছে যে ব্যবহারিক গুলি, তা তো করাবোই, ঠিক আছে, তার বাইরেও দেখা গেছে বিষয়ভিত্তিক ধরে ওই ব্যবহারিক গুলো আগে করাবো। তো ওই ডিজিটাল মার্কেটিং এ কি ব্যবহারিক নিয়েছিল, ওয়েব ডেভেলপমেন্টের কি নিয়েছিল, সেগুলি দেখে ওই ওই আঙ্গিকে আমি মূলত আপনাদের করানোর চেষ্টা করব। এরপর হইতেছি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট নিয়ে বলতেছিলাম। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টও যেহেতু সবাই ইন্ডাস্ট্রিতে আছেন, এটা আর লাগবে না, ঠিক আছে। আমাদের প্রতিষ্ঠান থেকে প্রবিধান অনুযায়ী আসলে উচিত 1 থেকে 2 মাসের মতো করে বলা আছে যে যে কোনো একটা প্রতিষ্ঠানে ইন্টার্নি করাতে হবে প্রশিক্ষণার্থীদেরকে। কিন্তু এখন যেহেতু সবাই আছে গিয়ে জব হোল্ডার, এই কারণে এটা আমাদের প্রতিষ্ঠান থেকে করায় না। কোনো কোনো প্রতিষ্ঠান হয়তো ফলো করতে পারে, সারা বাংলাদেশে মনে হয় না এটা ফলো হয়, ঠিক আছে। যে কয়টা প্রতিষ্ঠানে 1 বছর মেয়াদী কোর্সের জন্য আছে বা যারা অনুমোদন পেয়েছে আর কি। তো যাই হোক, আমাদের তাইলে মূল টার্গেট হবে গিয়ে কি, আমি শর্ট করে আনতেছি। এক কথা হচ্ছে, আগে আপনারা তো সবাই মূলত জানেন যে আগে কি বাদ দিব সেই জিনিসগুলি চিন্তা করা, এই কারণে, এবং সংক্ষেপ করে নিয়ে আসা। আমি বাদ দেওয়ার কাজগুলি করতেছি। তাইলে আমাদের সাবজেক্ট হিসাবে রইলো কি, প্রোগ্রামিং ইন সি, সেটা হচ্ছে ধারাবাহিকে 40 এবং চূড়ান্ত পরীক্ষায় তত্ত্বীয়তে 60 মার্কের। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা আর কি, মোস্টলি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। এটাই ফোরটা একটু বেশি দিতে হবে, 60 মার্কের যেহেতু। আর ফাইনাল এক্সামে ব্যবহারিক আছে গিয়ে 25। আর কন্টিনিউয়াস নিয়ে কোনো চিন্তার দরকার নেই, যা আমার কাছে তা আপনারা ওইভাবে পেয়ে যাবেন। শুধুমাত্র দেখেন আসলে চূড়ান্ত পরীক্ষায় কি হবে। এরপরে কম্পিউটার নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি, এইটার মধ্যে আইওটির যত একটু কিছু টপিক আর হচ্ছে সিকিউরিটি, বাকি সবগুলি টপিকই মোটামুটি আপনারা পড়ে আসছেন এবং আপনাদের জানা আছে। এটা জটিল কোনো সাবজেক্ট না, এটা নিয়ে অত মাথা ঘামানোর দরকার নাই এবং অত বেশি সমস্যা হবে না। শুধু রেগুলার ক্লাস করে গেলে আর কিছু বাড়ির কাজ দিব, ওইটা করলেই শেষ হয়ে যাবে। এই হচ্ছে পরিকল্পনা। আর প্র্যাকটিক্যালে এটাও 25, চূড়ান্ত পরীক্ষায় হবে। আর 60 মার্কের রিটেন পরীক্ষা হবে। তাইলে এইটাও তথ্যের জন্য গুরুত্ব দিতে হবে বেশি, ঠিক আছে, নেটওয়ার্কিং এর এবং সিকিউরিটি সাবজেক্টের, যেহেতু 60 মার্কের, 60 মার্কে আপনাকে ওইভাবে বেশিও পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে। এরপরে ডাটাবেস, ডাটাবেস সেম ভাবে ডাটাবেসও 60 মার্কের, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে চূড়ান্ত পরীক্ষায় ব্যবহারিক হবে 25 মার্কের।
যে একটা কাজ দিবে, ডাটাবেজে একটা কাজই দিবে, ঠিক আছে? একটু আসতেছি। ওই যে ডিজিটাল সিস্টেম, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমেও 60 মার্কের, আর ডিজিটাল সিস্টেমটা হচ্ছে গিয়ে 60 মার্কের, আর চূড়ান্ত পরীক্ষায় ব্যবহারিকটা হবে গিয়ে 25 মার্কের, ঠিক আছে? তাইলে দেখা গেছে কি আমরা যে চারটা সাবজেক্টই মূলত আমাদের রুটিনে করছি, চারোটা সাবজেক্টই আসলে থিওরির জন্য ভালোই পড়া লাগবে আসলে, মোটামুটি ভালোই আছে। আর এর মধ্যে সিলেবাস প্রথম যে আজকে রুটিন অনুযায়ী আমি যেটা শুরু করব, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এইটার মোটামুটি আপনাদের সবার কাছে এই সিলেবাসটা তো প্রিন্ট আউট করাই আছে, আছে না? এই সিলেবাসটা প্রিন্ট আউট করা আছে না স্যারেরা? আমি তো আপনাদেরকে নির্দেশনা দিয়েছিলাম যে এই যে এই এই জি এই স্যার, এই আছে আছে, এইটা এইটা প্রিন্ট আউট করে সাথে রাখবেন সব সময়ের জন্য, এটা আছে। বারংবার দেখবেন। বইয়ের মধ্যেও আছে, আপনারা যে বই ক্রয় করছেন তাতেও আছে, ঠিক আছে? যদি প্রিন্ট আউট না করে রাখেন তাহলে হচ্ছে গিয়ে ওই বইয়ে থেকেও দেখতে পারবেন। যাই হোক, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এই সাবজেক্টেরই আজকে আমি কিছু বিষয় একেবারে প্রথম চ্যাপ্টারটাই আলোচনা করে ক্লাস শেষ করব, ঠিক আছে? আর একটা কোর্সের স্ট্রাকচার, মানে কোন দিন কোন ক্লাসটা হবে, এবং কোন বিষয়ের ক্লাস হবে, এবং কোন ওই বিষয়ের কোন টপিক গুলা নিয়ে বা কোন চ্যাপ্টারের কোন টপিক গুলা নিয়ে আলোচনা করব, এতে বাড়ির কাজ এবং ব্যবহারিক, ঠিক আছে? বাড়ির কাজ এবং ব্যবহারিক, এই দুইটা জিনিস কি কি দিব, সেই জিনিসগুলো আমি মূলত স্ট্রাকচার আকারে মূলত একটা টেবিলে সাজানোর চেষ্টা করছি। আপনাদের আজকেই তৈরি করা শেষ প্রায়, আমি দিয়ে দিব, এতে বুঝতে সুবিধা হবে আসলে কোন দিন কোন ক্লাস করতেছি এবং কোন বিষয় নিয়ে আলোচনা করব, এবং ওইখানে বাড়ির কাজটা কি। আর এখন প্রত্যেকটা ক্লাস শেষ করেই এই দ্বিতীয় পর্বে আমি যেটা রাখছি পুরো প্ল্যানে, এবং আমার অলরেডি প্রায় তৈরি করাও শেষ, আমাকে শ্রম দিতে হবে, সেখানে প্রত্যেকটা ক্লাস শেষ করে আমি কিছু বাড়ির কাজ রাখছি। মানে আপনাদের সবাইকেই বাড়ির কাজ গ্রুপে দেন, অথবা আপনারা হচ্ছে গিয়ে আলাদা করে আমরা একটা ভল্ট ক্রিয়েট করি গুগল ড্রাইভ বা ড্রপ বক্স, অথবা হচ্ছে গিয়ে গুগল ক্লাসরুমের, যেখানেই হোক, বা ড্রাইভে দিয়ে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করলাম, আমি ক্রিয়েট করে ওইটার অ্যাক্সেস আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা ওই ওই লিংক ফলো করে ওইখানে বারংবার ওই ফাইলগুলি ক্লাস ওয়াইজ নির্দিষ্ট ফোল্ডারে আপলোড দিলেন, বা বিষয় ওয়াইজ, আমি সাবজেক্ট ওয়াইজ মূলত ওরকম ফোল্ডার করে সেই ফোল্ডারগুলি একটা সাব ফোল্ডার করব সাবজেক্টের, আর মেইন একটা ফোল্ডার করব বিষয় সেমিস্টারের নাম দিয়ে বা আপনাদের ব্যাচের নাম দিয়ে, ঠিক আছে? করলে অবশ্য বুঝাই দিবনি যখন করি। তো ওইখানে আপনারা প্রত্যেকটা বাড়ির কাজ আপলোড দিবেন, কোনোটা কেউ বাড়ির কাজ বাদ দিবেন না, ওইটা অনুযায়ী মূলত রিপোর্ট তৈরি হইবে এবং সে অনুযায়ী কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টও মার্কিং হইবে, ঠিক আছে? তো আপনারা এটা বাদ দিবেন। আর হইবে কি, আমি বাড়ির কাজ এবং অ্যাসাইনমেন্টে যা রাখছি ক্লাস শেষ ওইটার সাথে রিলেট করে, যেমন হচ্ছে এই যে এখানে একটা জিনিস দেখি, এখানে একটা সাবজেক্ট আছে 4 নাম্বার চ্যাপ্টারটা রিলেশনাল ডাটাবেস কুয়েরি ল্যাঙ্গুয়েজ, এটার সাথে রিলেট করে ব্যবহারিকে এই তৃতীয় নাম্বার ব্যবহারিক আর 4 নাম্বার ব্যবহারিকটা দেখেন, এই যে রিলেশনশিপ এবং টেবিলস, এই ব্যবহারিকটা রিলেট আছে। তো আমি ওই ক্লাসটা যখন করব ওইটার সাথে ওইটার ব্যবহারিকটাও করে দেখাই দিব ওই চ্যাপ্টারের সাথেই, আর সাথে সাথে ওই ব্যবহারিকটা এইচডব্লিউ হিসাবে অ্যাসাইনমেন্ট হিসাবে দিয়ে দিব। আর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং রচনামূলক প্রশ্ন উত্তর, যেই চ্যাপ্টারটা শেষ করব যখন, যেই ক্লাসে, প্রত্যেকদিন একটা চ্যাপ্টার শেষ হবে, আমি এরকম প্ল্যান নিছি। যদিও কিনা একটা ক্লাসে 2 ঘন্টার বা 1.5 ঘন্টার একটা ক্লাসে একটা চ্যাপ্টার শেষ করা সো টাফ, কেননা বিষয়বস্তু আলোচনা করতে গেলে অনেক আছে। কিন্তু আমি সবকিছু বাদ দিয়ে মৌলিকভাবে আপনাদের বইকে অনুসরণ করে আমার নিজের বিষয় এবং পূর্ব অভিজ্ঞতা এবং সিলেবাসের দিক লক্ষ্য রেখে ওইভাবে মূলত সাজায় মূলত ওই জিনিসগুলি নিয়ে আসার চেষ্টা করব, যত শর্টলি পারা যায়, এবং একটা চ্যাপ্টার একটা ক্লাসের মধ্যে কভার করে দেওয়ার, ঠিক আছে? এতেও কভার করলে করলে দেখা গেছে কি, এতে একটা ক্লাস করে নিলেও দেখা গেছে একটা সাবজেক্টে 7টা করে ক্লাস হয়, বা যেই কয়েকটা চ্যাপ্টার আছে সেই কয়েকটা ক্লাস হয়। তো সেটা মোটামুটি কম না। যাই হোক, আশা করি যেহেতু এখন শুরু থেকে একটা মাস সপ্তাহ গ্যাপ দিয়ে আমরা শুরু করে দিয়েছি, আমাদের হাতে 2 মাস পাই। আর হচ্ছে গিয়ে যদি যেহেতু আমি প্ল্যান করছি সপ্তাহে 3টা ক্লাস বা 4টা ক্লাস নেয়ার,
তো সেই 4টা ক্লাসই নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সেই প্ল্যান মোতাবেক দেখা গেছে 2 মাসে 4 4 16টা ক্লাস, আর 16 1 মাসে 16টা ক্লাস, 2 মাসে 32টা ক্লাস, 32 থেকে 40টা ক্লাস যদি কন্ডাক্ট করতে পারি, একেবারে একেবারে ক্লিয়ার সব। ঠিক আছে, যাই হোক আজকে আমি বেশি আলোচনা করব না প্রথম ক্লাসে, যেহেতু এই জিনিসগুলি নতুন করে মূলত মাথায় আনছি, এই কারণে আপনাদের জানাই দিলাম। এরপর হচ্ছে কি অ্যাসাইনমেন্ট, সাথে সাথে যে একটা চ্যাপ্টার ওটার সাথে রিলেট করে একটা করে অ্যাসাইনমেন্ট আমি রাখছি। সেই রাখা অ্যাসাইনমেন্ট গুলো আপনারা কি করবেন, যখন যে চ্যাপ্টার শেষ করবো ওর পরের দিন থেকেই আপনারা ওটা করে ফেলাইবেন। চ্যাপ্টার শেষ, সাথে সাথে পরের দিনই করে ফেলাইবেন। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। আচ্ছা যাই হোক, এখন হইতেছে গিয়ে দেখেন আমাদের মূলত ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এই বিষয়টাতে 60 মার্কের আমি তো আগে বলে নিছি। ঠিক আছে, আমি তো আগে বলেছি ওই যে আলোচনায়, যে এই 60 মার্কের আহ, বিষয় এইখানের প্রথম চ্যাপ্টারটা আছে কি ডাটাবেজ সিস্টেমের মৌলিক ধারণা। এরপরে ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ কি কি, ইউজার, ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেটর। এবার ডাটাবেজ মডেল নিয়ে আলোচনা আছে কিছু। এই যে এইটা একটা প্রথম 2টা চ্যাপ্টারে কিছু বেসিক আলোচনা থাকলেও এই চ্যাপ্টারটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতে হবে, তাহলে দেখা গেছে গিয়ে এই সাবজেক্টের সম্পর্কে ভালো আইডিয়া আসবে। বাকি যা আছে এগুলি জাস্ট আপনাদের একটু হালকা আলোচনা করলে হবে, কিন্তু এইখানে বুঝার আছে, আসলে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে। ঠিক আছে, এই যে যে জিনিসগুলো যা ধারণায় নেবেন, এই কারণে বলছে কনসেপ্ট অফ, এখানে এসে বলছে আন্ডারস্ট্যান্ড, এটা এই অংশ এই পার্টটুকু বুঝতে হবে। তৃতীয় চ্যাপ্টার, এরপরে রিলেশনাল ডাটাবেস কুইরি ল্যাঙ্গুয়েজ। এই কুইরি ল্যাঙ্গুয়েজে এখানে যা দিয়েছে কিছু অপারেশন আছে এইগুলি বুঝার। ঠিক আছে, বাকি হইতেছে গিয়ে আপনার শুধুমাত্র কনসেপ্ট নিবেন, কি বলে আর পার্থক্যটা কি, সেই জিনিসগুলি জানবেন। আর এসকিউএল, স্ট্রাকচারেড কুয়েরি ল্যাঙ্গুয়েজ, একটা ডাটাবেস ল্যাঙ্গুয়েজই আসলে। এখানেও কিছু বুঝার তেমন নাই, শুধুমাত্র ডেফিনেশন গুলো জানবেন আর একটু পড়বেন। আর ইন্টিগ্রিটি অ্যান্ড সিকিউরিটি অফ ডাটাবেস, ডাটাবেস তৈরি করার পরে তার অবশ্যই অন্তর্ভুক্তিমূলক করা এবং তাকে নিরাপত্তা প্রদানের জন্য যেই যেই ফিচারগুলি সফটওয়্যারগুলিতে দেয়া থাকে সেই বিষয়গুলি নিয়ে এই চ্যাপ্টারে। তাও জটিল কঠিন না কিছু, আপনারা দেখলে পারলেই বুঝবেন। ঠিক আছে, আমি তো মূলত এরপর হচ্ছে ডিজাইন অফ রিলেশনাল ডাটাবেস। ঠিক আছে, একটা ডাটাবেস ক্রিয়েট করার পর তার মধ্যে রিলেশন এস্টাবলিশ করার জন্য বা ডিজাইন করার জন্য, ঠিক আছে, রিলেশন রিলেশনাল ডাটাবেজে একটা ডিজাইন করার জন্য কিছু কিছু কনসেপ্ট আছে এবং কিছু মেথড আছে, কিছু প্রসেস আছে, পলিসি আছে, সেগুলি মূলত এই যে চ্যাপ্টারে আছে। ঠিক আছে, যেমন নরমালাইজেশন করা, রিডান্ডেন্সির ব্যাপার, রিডান্ডেন্সিটা কি, নরমালাইজেশনটা কি। ঠিক আছে, ডাটাবেজ নরমালাইজেশন 1F মেথড, 1F যে রুলস, ঠিক আছে, 2NF এর রুলস, ঠিক আছে, 3N নরমালাইজেশন ফর্মুলা বা রুলস। তো এই জিনিসগুলি মানে একেবারেই কনসেপচুয়াল, এবং এমন কনসেপচুয়াল ব্যাপারগুলি দেওয়া হয়েছে এখানে। এখানে কোনো টেকি বা একেবারে খুব হিউজ টেক, মানে আপনাদের খুব পরিমাণ মাথার ঘাম করতে হইবে, ঝরাইতে হইবে, বা অনেক কিছু বুঝতে হইবে, লজিক অনেক। ঠিক আছে, বা অনেক ঝামেলাপূর্ণ কিছু না, জাস্ট আপনি যদি একটু মনোযোগ দিয়ে একটু একটু ধাপে ধাপে পড়ে আসেন তাহলে বুঝতে পারবেন। যাই হোক, আমি যাই আজকের ক্লাসের আলোচনায়। আমাদের যে প্রথম চ্যাপ্টারটা, যেটা ইউনিট 1 কনসেপ্ট অফ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের, সেইখানে দেখেন আসলে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ডেফিনিশনটা মোস্টলি ইম্পর্টেন্ট আসলে চলে আসে প্রায় পরীক্ষায়, যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, আর এটা বোঝার জন্য অবশ্য ভাঙতে হবে, কি আমরা সামনে আগায় ভাঙবো। এরপর হচ্ছে গিয়ে পারপোজ অফ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। দেখেন ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের আসলে উদ্দেশ্যগুলা কি, আমরা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করে সেটার কি উদ্দেশ্য হবে আমাদের। এরপরে কনভেনশনাল ফাইল সিস্টেম এবং ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এখন কনভেনশনাল ফাইল সিস্টেম বলতে কি, আর ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কি, তার মধ্যে পার্থক্যগুলি। যেমন আমি কনভেনশনাল ফাইল সিস্টেমের ব্যাপারে যদি বলতে চাই, আমরা যে ফাইল এক্সপ্লোরার ইউজ করি, ফাইল ম্যানেজার ইউজ করি ফোনে, এই যে এইগুলিও কিন্তু দেখা গেছে গিয়ে ডাটাবেজই ম্যানেজ করে, কিন্তু কনভেনশনাল ফাইল সিস্টেম ওইগুলো। আর ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা একটু ভিন্ন জিনিস, তো দুইটার মধ্যে ভালোই পার্থক্য আছে সেই জিনিসগুলি। এরপর হচ্ছে গিয়ে উপকারী এবং অপকারী, সুবিধা আর অসুবিধার দিকগুলা ডাটাবেজের। ডাটাবেজ ডাটাবেজের সুবিধা আর অসুবিধার ব্যাপারগুলি আছে। এরপর হচ্ছে ডাটার বেজের সাথে রিলেট করে কিছু একেবারে টার্মিনোলজি, অ্যাবস্ট্রাকশন। পুরো ডাটাবেজ ম্যানেজমেন্ট নিয়ে যদি কাজ করতে যান, তাহলে সবসময় ধারণাগুলি মাথায় রাখা লাগবে এবং বুঝতে হবে সেই অ্যাবস্ট্রাকশনটা কি, ইনস্ট্যান্সেস আর স্কিমা। ডাটাবেজ স্কিমা, ইনস্ট্যান্স কি, অ্যাবস্ট্রাকশন কি। এটা ভাই ভাই জিজ্ঞেস করে
ঠিক আছে, এটার সাথে রিলেট করে যদি কোনো ব্যবহারিক দেয়। আর খুবই 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 মৌলিক কিছু পয়েন্ট এগুলি, ডাটা অ্যাবস্ট্রাকশন, ইনস্ট্যান্ট আর স্কিমা, ছোট প্রশ্নও চলে আসে। ঠিক আছে, আর টাইপ অফ স্কিমা, স্কিমার প্রকারভেদও আছে। আর ডেটা টাইপ কনসেপ্ট, ডেটা টাইপ নিয়ে আমরা পাইথনেও জানা হয়েছিল কিছুটা, আমরা জানতে চেষ্টা করছি। আর ডেটা টাইপটা কি, মূলত ডেটাটা কি, এটা কিন্তু ইতিমধ্যে আমরা জানি। আর ডেটা টাইপটা কিন্তু এখানে আসে ডাটাবেজ ম্যানেজমেন্টে গিয়ে আবার ডেটা টাইপ ভিন্নতর হতে পারে। এক এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক এক ধরনের ডেটা টাইপ নিয়ে যেহেতু কাজ করে, তো কিছু কিছু ডিফারেন্স থাকবে আসলে। তো আসলে যাই হোক, এখন আসি গিয়ে যে এই স্লাইড, আমি আমার স্লাইড গুলি কি দেখা যায় কিনা স্যারেরা দেখেন তো। ঠিক আছে, দেখেন ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের যদি আমি ডেফিনেশন এবং আমি এই পুরো ধারণায়নটাকে নিজে বুঝতে চাই, ঠিক আছে, তাইলে আমাদের এই আলাদা আলাদা করে এই ডাটার প্রকারভেদ, অ্যাট্রিবিউট, তথ্য বা ইনফরমেশন, এই ডাটাবেস, এই সবগুলিকে ক্লিয়ার করে আসলেই পরে কেন আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি সেটা বুঝতে পারবো। কেননা এই পুরো বিষয়গুলি নিয়েই একটা হয় কি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এগুলো মিলে ডাটার প্রকারভেদ নিয়ে অ্যাট্রিবিউট, একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই জিনিসগুলোই থাকে। ঠিক আছে, যদি আমি বলি যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি, ডাটাকে যখন সংগ্রহশালা করি তখন সেটা একটা ডাটাবেস হয়। ঠিক আছে, আর ওইগুলির ম্যানেজ করার জন্য একটা যে সিস্টেম, সেটা হচ্ছে কি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ এমন সফটওয়্যার বা টুলসটাকে বুঝাইতেছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটার কাজই হচ্ছে ইয়ে কি, তৈরিকৃত ডাটা, ঠিক আছে, যেটার মধ্যে বিভিন্ন টাইপের ডেটা থাকবে, তার কিছু অ্যাট্রিবিউটও থাকবে। ঠিক আছে, ওই ডেটাগুলি মিলে নিয়ে কি হয়, ডেটাকে প্রসেস করলেই তো আবার ইনফরমেশন হয়, সেটাও আমরা জানি, তাই না? আর ওরকম ইনফরমেশন সাজানোর পরে একাধিক একাধিক ডাটা দিয়ে, 1 2 3 এরকম একাধিক ডাটা দিয়েই হয় ইনফরমেশন। আবার এরকম একাধিক ইনফরমেশন দিয়েই কিন্তু হয় কি আমাদের একটা ডাটাবেস। আর এরকম একাধিক ডাটাবেসকে, এই জিনিসটাকে, এরকম একাধিক ডাটাবেসকে, ঠিক আছে, এই যে একাধিক 1 2 3 এরকম 2 3 এরকম একাধিক ডাটা যে একটা আমব্রেলার নিচে আনায় যে একটা সিস্টেম ডেভেলপ করা হয়, সেটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, এখন এই যে ডাটা কি সেটা বোঝানোর জন্য মূলত এখানে স্লাইড আমি নিয়ে রাখছি। ঠিক আছে, আপনাদের চ্যাপ্টার অনুযায়ী, বাট আপনাদের এটা আমি রিপিট করব না, আপনারা অলরেডি জানেন আসলে ডাটাটা কি। ডাটা আর ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি সেটাও ডাটা স্ট্রাকচারও পড়ছেন, পাইথনও পড়ছেন, তাই স্কিপ করে গেলাম। ঠিক আছে, এখন হচ্ছে কি, ওই যে প্রকারভেদও ছিল, টাইপও, যে নিউমেরিক ডেটা এবং নন নিউমেরিক ডাটা। নিউমেরিকের মধ্যে দুই ধরনের হয়, বা সংখ্যাবাচক যে ডাটাগুলা, ইন্টিজার হয় একটা, ফ্লোটিং হয়। ঠিক আছে, ইন্টিজারটা হয় কি, ইন্টিজারটা হয় কি পূর্ণ সংখ্যার, ফ্লোটিং পয়েন্টটা হয় কি দশমিক সংখ্যার। আর নন নিউমেরিক ডেটা, এটা হয় গিয়ে ক্যারেক্টার ডেটা, স্ট্রিং ডেটা আর অবজেক্ট ডেটা। নন নিউমেরিক, যেটা সাংখ্যিক কোনো মান নাই, ক্যারেক্টার ABC। ঠিক আছে, আর আমরা কি জানি, ইনভার্টেড কমা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে কোটেশন, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যদি ব্যবহার করি, সেটা স্ট্রিং হয়ে যায়। আর অবজেক্ট গুলো হয় ক্যারেক্টার, স্ট্রিং, এই সবগুলি মিলে যখন আমরা কোনো ডেটা করি। ঠিক আছে, আর আসি অ্যাট্রিবিউটটা কি আসলে। এটা একটা কনসেপ্ট, অ্যাট্রিবিউট কি, এটা চলে আসে মৌখিক ভাইবা জিজ্ঞেস করে এবং ছোট প্রশ্ন তো আসে। দেখেন, কোন অ্যাট্রিবিউটটা হচ্ছে গিয়ে কি, কোন ওই যে প্রপার্টিস আমরা দেখি না, কোন ফাইলের মেটাডাটা অ্যাট্রিবিউট বা ফাইল প্রপার্টিস। সো কোন বস্তু বা ধারণা বা কোন ডাটা সম্পর্কিত একক কোন গুণাগুণটাই হচ্ছে অ্যাট্রিবিউট। ঠিক আছে, কাস্টমার একজন ব্যক্তি। ঠিক আছে, এখন এই ব্যক্তির একটা গুণ নির্ধারণ করলাম, কাস্টমার আইডি, আরেকটা নির্ধারণ করলাম কাস্টমার নেম, আরেকটা নির্ধারণ করলাম কাস্টমার টাইপ। এই যে যে বিভিন্ন ঠিক আছে, একটা কোনো একক বস্তুর বা কনসেপ্টের অথবা ব্যক্তির গুণ, সেটাই অ্যাট্রিবিউট বা প্রপার্টিস। ঠিক আছে, আশা করি এটা বুঝছেন অ্যাট্রিবিউটটা কি। আর নিউমেরিক আর নন নিউমেরিক একেবারে বোঝানো লাগবে না, আমি দ্রুততম আগে যেতেছি এই কারণে। স্লাইড গুলিও দেখবেন, এখানে গুছানো আছে। ঠিক আছে, ইনফরমেশন ব্লক ডায়াগ্রাম, এটা চলে আসে। ঠিক আছে, এই যে এই ব্লক ডায়াগ্রামটা, ডাটা প্রসেস ইনফরমেশন, এটা অঙ্কন করতে হয়। ঠিক আছে, ইনফরমেশন ব্লক ডায়াগ্রাম বলে এটাকে, যেখান থেকে মূলত সিঙ্গেল সিঙ্গেল ডাটা বা সিঙ্গেল এন্টিটির ডাটাগুলোকে আমরা প্রক্রিয়াকরণ করে সাজাবো। এই যে এলোমেলো আকারে আছে সেগুলি সাজানোর পরবর্তীতে এইভাবে একটা মিনিংফুল 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 যে রিপ্রেজেন্টেশন হবে, সেটা হবে গিয়ে ইনফরমেশন। তো এরপরে ডাটা, অ্যাট্রিবিউট, ঠিক আছে, ডেটার প্রকারভেদ, এই জিনিসগুলি জানলেন। এখন আসেন গিয়ে আসলে ওই কনসেপ্টের পরে আসলে ডাটাবেজ ম্যানেজমেন্টটা কি।
ঠিক আছে। আমি এখানে একটা spunk.com থেকে, আর হচ্ছে গিয়ে আপনাদের বইতে যে ডেফিনেশনটা দেয়া আছে এই দুইটা ডেফিনেশন এখানে অ্যাড করছি দেখেন। আসলে প্লাঙ্ক, ঠিক আছে, splunk.com এই ওয়েবসাইটটাতে বলা হয়েছে, আসলে খুব সুন্দর একটা ডেফিনেশন দিয়েছে এখানে, যা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিভিএমএস। ঠিক আছে, এই অ্যাব্রিভিয়েশন ডিভিএমএস মানে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আর ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ইজ আ সফটওয়্যার সিস্টেম। মানে ওই যে আমি বলছিলাম যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলতে ওই ডাটা এবং একাধিক ডাটাকে গুছিয়ে বা ইনফরমেশনকে গুছিয়ে যে ডাটাবেস তৈরি করা হয়, সেগুলিকে ম্যানেজ করার জন্য যে টুলস বা সফটওয়্যার মূলত আমরা নিয়ে কাজ করব, সেগুলি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস। ঠিক আছে, এক্সাম্পল যদি আমি দিতে যাই তাহলে হইতেছে গিয়ে কি, যেমন এমএস অ্যাক্সেস, পরিচিত একটা পরিচিত একটা উদাহরণ এমএস অ্যাক্সেস। আরো আছে গিয়ে ওরাকল। ঠিক আছে, তো যাই হোক, এটা যেটা বলতেছিলাম, সো আ সফটওয়্যার সিস্টেম দ্যাট অ্যালাউস ইউজার টু ক্রিয়েট, দেখেন, টু ক্রিয়েট, ডিফাইন, তৈরি করার কাজে এবং সংজ্ঞায়িত করার কাজে, এবং ম্যানিপুলেট, ম্যানিপুলেটের মধ্যে আইসা পরে ডিলিট করা, ইনসার্ট করা, রিমুভ করা, ঠিক আছে, আপডেট করা, এই বিষয়গুলা। সো এই কাজগুলি কিন্তু থাকে, এবং ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারগুলি এই ফেসিলিটি আমাদেরকে দিয়ে থাকে। সো ম্যানিপুলেট অ্যান্ড ম্যানেজ ডাটাবেজেস, ইটস প্রোভাইডস আ ওয়ে, এটা এই সুবিধা দেয়। ঠিক আছে, এটা প্রোভাইড করে কি, আ ওয়ে, একটা পদ, প্রক্রিয়া, ফর অর্গানাইজেশনস টু স্টোর, ঠিক আছে, জমা রাখার জন্য, অর্গানাইজ, সজ্জিত করার জন্য, এবং রিট্রাইভ লার্জ অ্যামাউন্টস অফ ডাটা বা মেসিভ অ্যামাউন্ট অফ ডাটা কুইকলি অ্যান্ড এফিসিয়েন্টলি ইন অ্যান অর্গানাইজড ম্যানার। সো এই ডেফিনেশনটা মনে রাখবেন, যে বৃহত্তর আকারের ডাটাকে রিট্রাইভ করা যাবে, পুনর্বিন্যাস করা যাবে, সজ্জা করা যাবে, জমা রাখা যাবে, ঠিক আছে, খুবই দ্রুততম সময়ে এবং খুবই স্বাচ্ছন্দ্যের সাথে, ঠিক আছে, এবং খুবই গুছালো একটা প্রক্রিয়ায়, সেটা হবে গিয়ে ডিভিএমএস। সো এই ডেফিনেশনটা মাথায় রাখবেন। আর দেখেন আমাদের যে ডাটাবেজ বইয়ের সংজ্ঞাটা, যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত ইন্টার রিলেটেড কতগুলো ডাটা, হ্যাঁ, ইন্টার রিলেটেড কতগুলো ডাটা, এবং ওই সমস্ত ডাটাতে প্রবেশ করার জন্য এক সেট প্রোগ্রাম। ঠিক আছে, এই যে একাধিক ডাটাবেস থাকবেই, ঠিক আছে, এবং সাথে সাথে এই একাধিক ডাটাবেস ম্যানেজ করার জন্য একাধিক সেট অফ প্রোগ্রাম বা ইনস্ট্রাকশনও থাকবে। অর্থাৎ সিস্টেম কিন্তু হয় না সিঙ্গেল কিছু দিয়ে হয় না। একটা সিস্টেম কখন বলি আমরা, সিস্টেমের মাল্টিপল ব্রাঞ্চ এবং মাল্টিপল থাকে আর কি, ঠিক আছে, সেকশন থাকে, তখনই সেটাকে তো আমরা সিস্টেম বলি, তাই না, সিস্টেম বা পোর্টাল। তো এইটাই, সো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে গিয়ে পরস্পর সম্পর্কযুক্ত ইন্টার রিলেটেড কতগুলো ডাটা, এবং ওই সমস্ত ডাটাটা প্রবেশ বা অ্যাক্সেস করার জন্য এক সেট প্রোগ্রাম, আর সেইটা প্রোগ্রাম এর কালেকশন, সংগ্রহ বা সমষ্টি। সো এক্ষেত্রে ডাটার সংগ্রহ বা সমষ্টিকে বলবো কি আমরা, ডাটা সংগ্রহ বা সমষ্টি কি বলবো, ডাটাবেস। ঠিক আছে, 1 2 3 4 এরকম একাধিক, ঠিক আছে, ডট ডট দিলে মানে এরকম অসংখ্য, অগণিত, এন। তো এরপরে আসি, ডাটাবেস মূলত কোনো প্রতিষ্ঠানে বা কোনো নির্দিষ্ট বিষয়ের উপর তথ্য ধারণ করে থাকে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সংক্ষেপে আমরা ডিবিএমএস বলি। আর ডিবিএমএস এর প্রধান লক্ষ্যটা কি, এমন একটা পরিবেশ সরবরাহ করা যাতে ডাটাবেজের সুবিধাজনকভাবে এবং দক্ষতার সাথে প্রচুর পরিমাণ তথ্য জমা ও উদ্ধার কাজ করা সম্ভব হয়। কেননা ডাটাবেস কি করি আমরা, মূলত বৃহৎ আয়তনের ডাটা ব্যবস্থার উদ্দেশ্যে তৈরি করি এবং ডিজাইন করে থাকি। লার্জ ভলিউম ডাটাকে, ওই যে স্ট্রাকচারকে ফলো করে যখন সুন্দর করে গুছিয়ে রাখবো, সাজায় রাখবো, প্রয়োজন অনুযায়ী সেটাকে অর্গানাইজ করব, রিট্রাইভ করব, ঠিক আছে, ম্যানিপুলেট করব, ঠিক আছে, ঠিক আছে। এরপর আসি গিয়ে এই যে যে জিনিসটা আমি বুঝাইছিলাম, যে এই যে একটা সিস্টেম তখনই হয়, এইটা একটা ডাটাবেস, এটা একটা ডাটাবেস, এটা ডাটাবেস, এই সবগুলো ডাটাবেসকেই ম্যানেজ করার কাজটাই করে গিয়ে একটা ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, আর ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের যে বিভিন্ন অংশ আছে, দেখি এই যে একটা সিস্টেমের প্রথমেই তো থাকে কমান্ড ল্যাঙ্গুয়েজ। ওই ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমকে কমান্ড দেওয়ার জন্য একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ থাকে, সেই ল্যাঙ্গুয়েজটা হয় গিয়ে এসকিউএল বা কিউএল বা পিএল, ঠিক আছে, প্রোগ্রামিং লজিক বা স্ট্রাকচারেড কুয়েরি ল্যাঙ্গুয়েজ বা মাই এসকিউএল, ঠিক আছে, বা মারিয়া ডিবি, এই যে টাইপের ল্যাঙ্গুয়েজ থাকে। সো এগুলির আবার অনেকগুলি ভাগ আছে, এই চারটা মনে রাখবেন। ডাটাবেস সিস্টেমের যে বিভিন্ন অংশ থাকে, এর মধ্যে হচ্ছে কি কুয়েরি ল্যাঙ্গুয়েজ, রিপোর্ট রাইটার, ডিবিএমএস ইউটিলিটিস, প্রোগ্রাম ইন্টারফেস, আর হইতেছে গিয়ে ডিবিএমএস কার্নেল থাকে।
ডাটাবেস কার্নেল থাকে, যেই কার্নেলটা মূলত গঠন হয় গিয়ে আহ, এই এই চারটা বিষয় নিয়ে, কমান্ড ল্যাঙ্গুয়েজগুলির এই চারটা অংশ থাকে, এবং এই চারটা আইটেম নিয়েই আবার ডিবিএস কার্নেল হয়। ঠিক আছে, সেটা হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ, রিপোর্ট রাইটার, ডিবিএমএস ইউটিলিটিস নিয়ে, আর হচ্ছে গিয়ে প্রোগ্রাম ইন্টারফেস নিয়ে। আবার হচ্ছে ডিবিএস কার্নেলের আবার দুইটা অংশ থাকে, একটা ডাটা ডিকশনারি এবং এর সাথে থাকে গিয়ে ডাটাবেস। সো এই হায়ারার্কিক্যাল যে একটা টেবিল আছে, ঠিক আছে, এই টেবিলটা আপনারা মূলত এইভাবে পড়ে পড়ে মুখস্থ হইবে না, একবার দুইবার খাতায় লিখে ফেলাইবেন, তখন দেখবেন ব্যাপারটা মাথায় থাকবে এবং সুবিধা হবে আর কি। এরপর আসি গিয়ে দ্য পারপোজ অফ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। দেখেন, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডেফিনেশন যখন দিছি, আমরা সংজ্ঞা করছি, সেখানেও কিছু কিছু উদ্দেশ্য আমরা জানিয়ে গেছি আসলে। ঠিক আছে, কি কি করতে হবে, হ্যাঁ, তো মাথায় রাখলে হইবে মূল মূল পয়েন্ট গুলা। ইজি অ্যাক্সেস, আইসোলেশন, এরকম ওয়ার্ড ধরে ধরে পুরোপুরি সহজ পথ খুঁজে নিব আমরা সবসময়। আমি যেটা করি সেটা আপনাদেরও বলি, সেটা হইতেছে গিয়ে আমি কিছু কিওয়ার্ড দিয়ে অনেক কিছু মনে রাখার চেষ্টা করি। আমি পুরো কিওয়ার্ডিং টেকনিক যাকে বলে, সো আমার পুরো লাইন বাই লাইন মাথায় থাকার সম্ভাবনা আপনাদেরও থাকবে না। সো আমরা এমন ভাবে রাখি, কৌশল শিখি, যে আমার মাথা যেন কখনো চাপ অনুভব না করে এবং অনেক কিছু বড় আকারে চিন্তা সে না করে। ঠিক আছে, বরং ছোট 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 করে সেটাকে পাট পাট করে নেই, তখন হয় ইজি। তো আপনাদের বইতেও দেখেন, উদ্দেশ্য বলে আমি এখানে পয়েন্ট আকারে আনছি, বইতে আরো অনেক বড় বড় পয়েন্ট আছে এবং আরো ব্যাখ্যাও দেওয়া আছে, কিন্তু আমি ব্যাখ্যার দিকে যাব না, যেখানে যতটুকু বলা দরকার সেটা বলবো, আর বাকি এই যে পয়েন্টগুলি নিয়ে আসছি যাতে আপনারা লিখতে পারেন পরীক্ষার খাতা এবং মুখস্থ করতে সুবিধা হয়। যেমন ইজি অ্যাক্সেস, এটা দ্বারাই বোঝা যায়, অর্থাৎ কি, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা হয় এবং ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম আসলে দরকার এই কারণে, কেননা এখানে কি করা যায়, ডাটাতে সহজে প্রবেশ করা যায়, ইজি অ্যাক্সেসের একটা ফেসিলিটি থাকে, একটা ব্যবস্থা থাকে। ঠিক আছে, সো ডাটাবেজে সহজে প্রবেশ করা যায়। আর আমি হচ্ছে কৌশলের আরো একটা জিনিস, প্রিপারেশন যেহেতু নেন, আমি বলছিলাম আমার ক্লাস করার পরে সেই ক্লাসের ওই চ্যাপ্টারটাই বইতে গিয়ে আবার পড়বেন। বইতে গিয়ে পড়বেন, তারপরে বই পড়ার পরবর্তীতে, হ্যাঁ, কি হলো, আচ্ছা ওইখানে না লিখি, আহ, হ্যাঁ, বইতে পড়বেন, পড়ার পরবর্তীতে আমার ক্লাসগুলি এবং হচ্ছে কি আমার আলোচনা শুনবেন, আমি যে আলোচনাগুলি করি স্লাইডে, এবং হচ্ছে কি যেটা বোঝানোর চেষ্টা করি সেটা ক্লাসগুলি করবেন। এরপরে বইতে কানেক্ট করবেন ওই বিষয়গুলি, কানেক্ট করার পরবর্তীতে যেগুলি আছে গিয়ে নোট করবেন, যেগুলি আছে নোটটা করবেন গিয়ে উইক পয়েন্ট নিয়ে, গুরুত্বপূর্ণ পাঠটুকু নিয়ে, এবং হইতেছে গিয়ে অজানা অংশগুলা নিয়ে, আর হইতেছে গিয়ে দুর্বল অংশ, গুরুত্বপূর্ণ অংশ এবং অজানা অংশ। এরপর হইতেছে গিয়ে আহ, আরেকটা আসলে এখানে কিওয়ার্ড আমার মনে আসতেছে না। ঠিক আছে, এই তিনটাই আসলে, এখানে আর নাই। নোটস করার পরে ওইটাকে আবার প্রেজেন্ট করবেন, নিজে নিজে না দেখে, বইয়ের সাথেই করেন, আপনি না দেখে একেবারে নিজের মতো করে। যখনই বলতে যে আপনি অবশ্যই যেই নোটসটুকু করছেন ওই নোটসটুকুর আলোচনা নিজের মতো করে নিজের সামনে নিজে বা অন্য কাউকে শোনান, বা নিজেই বলেন বা রেকর্ড করেন বা আয়নার সামনে বলেন, যেভাবে বলেন সেটা উপস্থাপন করবেন, বইয়ের চোখ না রেখে, একেবারে বই থেকে চোখ সরায়, সেটা নিজের ভাষাগত দিক দিয়ে বা নিজের যেইভাবে নিজে বলেন বা যেইভাবে নিজে মূলত করতেছেন, মনে করবেন যে এটা আপনি উপস্থাপন করতেছেন ওই আঙ্গিকে, এবং ওইভাবে ভূমিকা অভিনয় করে বলবেন, বা এমনই করবেন যে আপনি কেমন যেন ক্লাস নিতেছেন। ঠিক আছে, তো ওরকম করে বলবেন, রিপ্রেজেন্ট করবেন নোটস করা অংশটুকু যা করছেন, বা চাইলে আপনি ওই পুরো চ্যাপ্টারটাকেই বইতে যা পড়ছেন তাও করতে পারেন, কিন্তু আমি নোট করতে, উপস্থাপনা করতে এই কারণে বলবো, না হয় আপনার গিয়ে সময় অনেক কনজিউম হইবে, বাট ব্যাপারগুলি কার্যকরী হইবে যখনই আপনি এই দুর্বল অংশ, অজানা অংশ, গুরুত্বপূর্ণ অংশগুলোকে নিজে একবার বইলা ফেলাইবেন, দেখবেন ওইটা খুব, বইতে না দেখে যখন আপনি একটা জিনিস একবার বলতে যান, জিনিসগুলি কিন্তু খুব ভালো মাথায় এবং স্মৃতিস্পটে দাগ কাটে, এবং সেটা মনে থাকে ভালো, এবং আপনি বই দিকে না বলতে পারবেন ওই জিনিসটাই যেটা আপনার আন্তস্থ হয়েছে অলরেডি। সো সেই চেকটাও আপনার হয়ে যাইতেছে এই ধাপটাতে। সো নোটস, প্রেজেন্টেশন, প্রেজেন্টেশনের পরবর্তীতে কি করবেন গিয়ে, ওইটার পরবর্তীতে গিয়ে রিভিশন দিবেন, রিভিশন দেওয়ার পর শেষ হইলে ওই এইগুলি নিয়েই কিছু টেস্ট নিজে নিজে তৈরি করে ফেলাবেন, বা যদি টেস্ট অলরেডি অন্য কোনো বইতে তৈরি করা থাকে সেখান থেকে বারংবার বারংবার টেস্ট দিবেন। এই ধাপগুলি বাস, আর কিছু লাগবে না। এরপর আসি ডাটা আইসোলেশন,
ডাটা আইসোলেশন জনিত অসুবিধা দূরীকরণ, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটা আইসোলেশন, আইসোলেশন বলতে ডাটা পৃথকীকরণকে বোঝায়। আইসোলেট মানে কি, একটার থেকে আরেকটাকে পৃথক করে আলাদা আলাদা করে রাখা, ঠিক আছে, সেপারেশন করা। সেই অসুবিধা থাকে মূলত কিসে, আহ, আমরা যদি কনভেনশনাল ফাইল সিস্টেম ইউজ করি বা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার না করে ভিন্ন কিছু ব্যবহার করি, তো সেখানে ডাটা আইসোলেশন জনিত বা এই রিলেটেড কিছু প্রবলেম থাকে। কিন্তু ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে তার কোনোই নাই। ঠিক আছে, দেখবেন ডাটাবেজ ম্যানেজে বা যে কোনো ক্ষেত্রেই আপনারা ধরো ওয়েবসাইট নিয়ে কাজ করছেন বা যে কোনো কিছু নিয়ে কাজ করেন, দেখবেন বা যখনই যা কাজ করেন, যেমন ফেসবুকটাকে আমি ধরি উদাহরণ হিসেবে, সেটা যদি ধরি তাহলে বলতে হয় আসলে ফেসবুকের বা ফেসবুকের বাইরে যে কোনো সফটওয়্যার দুইটা অংশ থাকে, একটা হচ্ছে গিয়ে ফ্রন্ট প্যানেল আর একটা হচ্ছে ব্যাক প্যানেল। এটা জানেন অবশ্যই আপনারা। সো ব্যাক প্যানেলে যা আছে তা কিন্তু মূলত একজন ডেভেলপার বা মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার এরা দেখে, বা কোর পর্যায়ের যা থাকে তা আমরা কিন্তু দেখি না। আমরা জাস্ট আমাদের কাছে যতটুকুই মূলত উপস্থাপন করা হয়, ঠিক আছে, ততটুকুই আমরা দেখি। ঠিক আছে, বা যা দেখানোর জন্য পারমিট করা আছে বা ফ্রন্ট প্যানেলে সম্মুখে দিয়ে রাখছে ব্যবহারকারীর জন্য তা। কিন্তু এর এগেইনস্টে হিডেনে যে বিশাল বড় আরেকটা জগৎ আছে ওইটাকে অপারেট করতেছে ব্যাক প্যানেলে, ঠিক আছে, সেটা কিন্তু আমরা জানি না। যেমন উদাহরণও দিই আসলে ব্যাক প্যানেলে কি, যেমন কেহ কিন্তু কোন ওয়েবসাইটের কতজন ভিজিট করতেছে, কি হইতেছে না হইতেছে, অ্যানালিটিক্যাল টাইপের যে ডেটাগুলো ওইগুলো কিন্তু দেখতে পারি না। ব্যাক প্যানেলে কিন্তু এটা ম্যানেজ হয়, অ্যানালিটিক্স এবং ট্র্যাকিং যেটা আর কি। এরপর হচ্ছে কি ইউজার আইডি পাসওয়ার্ড আপনি ফেসবুকে যা দিছেন ওইটা কিন্তু ঠিকই আপনার ফেসবুকের ডাটা সেন্টারে স্টোর করা আছে, ঠিক আছে, কিন্তু আপনি আমি কেউ কারোটা কিন্তু দেখি না। সেটা কিন্তু ফেসবুকের কোনো অংশে কিন্তু উন্মুক্ত রাখে নাই যে চাইলেই দেখতে পারবো। এরপরে এরকমই তো ওই ডাটা আইসোলেশনের ব্যাপারটা কিন্তু ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের টাইপের সফটওয়্যারগুলো যদি ব্যবহার করি আমার সিস্টেমে বা আমার কাজের প্রয়োজনে ডাটাবেজে, তখন কিন্তু আইসোলেশন করে আলাদা আলাদা করে রাখতে পারবো। ঠিক আছে, এইটা থেকে এটা, ওইটা থেকে এইটা, চাইলে এইটা এই দুইটা শো করতে পারবো, চাইলে ওই দুইটা শো করাইতে পারবো না, চাইলে এই ডাটাবেজ ই করবো, ঠিক আছে, ইউজে আনবো, চাইলে ওই ডাটাবেজ ইউজে আনবো না, পার্ট পার্ট। এরপর ইন্টিগ্রিটি সমস্যা, ইন্টিগ্রিটি জনিত ইন্টিগ্রিটি প্রবলেম, সেটাও কিন্তু একটার সাথে আরেকটা ডাটাবেজের যে একটা কানেক্টিভিটি বা একটা সমন্বয় ঘটানো, সেই ইন্টিগ্রিটির ব্যাপারটা কিন্তু হয়ে থাকে না। ঠিক আছে, নর্মাল যদি কনভেনশনাল ফাইল সিস্টেম ইউজ করি বা অন্য যে কোনো কিছু ইউজ করি, কিন্তু এই ব্যাপারটা কিন্তু আমরা চাইলে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম করে দূর করতে পারি। অর্থাৎ এখানে ইন্টিগ্রিটি সম্ভব। একাধিক ডাটা এই যে যে থাকে, একাধিক যে ডাটাবেস থাকে, সেই প্রত্যেকটা এইটার সাথে এইটা, এইটার সাথে এইটার একটা ইন্টিগ্রিটি থাকে, ঠিক আছে, যেটা কনভেনশনাল ফাইল সিস্টেমে সম্ভব হয় না। ঠিক আছে, তো এই হচ্ছে কি, আর ডাটা রিডান্ডেন্সি এন্ড ইনকনসিস্টেন্সি। এন্ড এখন রিডান্ডেন্সি বলতে আসলে, রিডান্ডেন্সি বলতে বোঝায় ডাটার হচ্ছে কি ডুপ্লিকেট, মানে আধিক্য। ঠিক আছে, ইনকনসিস্টেন্সি, ঠিক আছে, এবং ডাটার ঠিক আছে, কনসিস্টেন্সি তো স্থায়িত্ব, ঠিক আছে, আর হচ্ছে গিয়ে রিডান্ডেন্সির ব্যাপারটা হচ্ছে গিয়ে ডাটাটার যখন একই সাথে মূলত দেখা গেছে যে আধিক্য দেখা দেয়, অর্থাৎ ডাটাটা খুব মেইসিভ হয়ে গেছে, কিন্তু ওই হারে রাখা আমাদের প্রয়োজন না, আমাদের বরং একটা সিঙ্গেলই রাখা দরকার। ঠিক আছে, যেমন আমি যদি প্রত্যেকবার আহ, একটা রিপোর্ট তৈরি করি যেখানে মূলত আমাকে একজনের ডাটাই দেখাইতে হবে, ঠিক আছে, আমাকে সবগুলি রেকর্ড আনার দরকার নাই। তো ওই ক্ষেত্রে কি হয়, ডাটার এই রিডান্ডেন্সিটা অনুসরণ করা যায়, অর্থাৎ সেখানে ডাটার কোনো আধিক্য না রেখে নির্দিষ্ট পরিমাণ ডাটাই আনা হয়। এরপর হচ্ছে অটোমেসিটি, এই অসুবিধা, অটোমেটিক্যালি যেই ইভেন্টগুলা ঘটে ডাটাবেজে, সেটাকে আমরা সেই যে প্রবলেমটা হয় সেটা কিন্তু আমরা দূর করতে পারি এখান থেকে। আর একই সময় ডাটাবেজে প্রবেশের কনকারেন্ট অ্যাক্সেস অ্যানোমালিস, যে ফেসবুকের যে ডাটাবেজ আছে প্রত্যেকটা ওয়েবসাইটেরই থাকে, বা যে কোনো আপনি যদি অফলাইনেও করেন অনলাইনেও করেন, যে ডাটাবেজে ক্রিয়েট করেন সেখানে একই সাথে একাধিক ইউজারকে অ্যাক্সেস দিতে হইবে। বর্তমান যেই মডার্ন টেকনোলজির যুগে একই ডাটাবেস একজন ব্যবহারকারী ইউজ করে না। ঠিক আছে, যেমন ফেসবুকেরই ফিচার আপনি দেখেন, একই সাথে আমরা মনে হয় যে 1 কোটি মানুষ, পুরো বিশ্বব্যাপী তো 1 কোটি না, বিশ্বব্যাপী তো আরো বেশি, কয়েক মিলিয়ন, কয়েক বিলিয়ন, বিলিয়ন হবে। তো সেই একই সময়ে যে ডাটাবেজে প্রবেশের যে একটা বিষয়, সেটা কিন্তু একমাত্র ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ যদি করি
তাহলে তাহলে মূলত আমরা হ্যান্ডেল করতে পারি। সাথে সাথে এইটা অ্যাক্সেস করার পরে যদি কোনো প্রবলেমও ক্রিয়েট হয়, অসুবিধাও দেখা দেয়, সেটাও আমরা রিডাকশন করতে পারি এই সিস্টেমটা, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের এই দিয়ে আর কি। এরপর ডাটা ইন্টিগ্রিটি, সরি ডাটা সিকিউরিটি, এটা এটা কিন্তু প্রদান করা সম্ভব হয়। অর্থাৎ ডাটা সিকিউরিটিটা পুরোপুরি সুনিশ্চিত হয়। এই ব্যাপারে অনেক ধরনের ফিচারও আছে। ঠিক আছে, পাসওয়ার্ড প্রোটেকশন বা সিকিউরিটি পারপাসের জন্য যেই ধরনের মেথডগুলি বা যেই ধরনের স্টেপগুলো ফলো করা হয়, টু স্টেপ ভেরিফিকেশন বলেন, এই যে যে সেগুলি কিন্তু ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে আছে। ঠিক আছে, এরপরে আসি এই যে এই পার্টে আমরা যে কনভেনশনাল ফাইল সিস্টেম ও ডাটাবেজ সিস্টেমের মধ্যে পার্থক্য দেখেন। ইতিমধ্যেই কনভেনশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু উদ্দেশ্য বুঝাইতে গিয়ে, কিছু সংজ্ঞা বুঝাইতে গিয়ে আমরা কিন্তু কনভেনশনাল ফাইল প্রসেসিং সিস্টেমের অনেক কথাই আনছি, একাধিকবার এটাকে রিপিট করছি। তো কনভেনশনাল ফাইল প্রসেসিং সিস্টেম আর ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম গুণগত পার্থক্য আছে, মানে একটা একটা বিপরীত। দেখেন, বলতে গেলে এই উদ্দেশ্য যে পড়ছি, সে উদ্দেশ্যকেও যদি বিপরীত ভাবে বলে দেই তাহলেও হয়ে যায়। তো দেখি প্রথমে আসলে কি, যে যদি কোনো ফাইল প্রসেসিং এ ডাটাবেস সিস্টেম ব্যবহার না করে প্রচলিত অন্যান্য ফাইল সিস্টেম ব্যবহার করা হয়, তবে তাকে কনভেনশনাল ফাইল প্রসেসিং সিস্টেম বলে। আর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি বলবে, যে সফটওয়্যার সিস্টেমে ব্যবহার করার ফলে বা সাহায্যে ডাটাবেস জমাকৃত ডাটাকে আমরা অত্যন্ত সুবিধাজনকভাবে ও দক্ষতার সাথে ম্যানিপুলেট করতে পারবো। ঠিক আছে, তাকে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলবো। এতে ফাইল সমূহ বিভিন্ন ফরম্যাটে থাকে, কিন্তু এতে সমস্ত ফাইল একই ফরম্যাটে থাকে। অর্থাৎ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে একই ফরম্যাট থাকবে। ঠিক আছে, হয় সেটা হয় গিয়ে ডট ডিবি, আর এখানে হয় গিয়ে ডট পিডিএফ ফাইল। কনভেনশনাল ফাইল প্রসেসিং এ পিডিএফ থাকলে পিডিএফ, ঠিক আছে, জেপিজি থাকলে ডট জেপিজি। ঠিক আছে, এরকম। সো ফাইল সমূহ বিভিন্ন ফরম্যাটে থাকে। এই সিস্টেমে ডাটা ম্যানিপুলেট করার জন্য বিভিন্ন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে অ্যাপ্লিকেশন রচনা করতে হয়। কিন্তু এই সিস্টেমে ডাটা ম্যানিপুলেট করার জন্য শুধুমাত্র ডাটাবেস প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে অ্যাপ্লিকেশন রচনা করা হয়। এতে ডাটা ডুপ্লিকেট হওয়ার কারণে স্টোরেজ ডিভাইসে জায়গা বেশি লাগে, আর এতে ডাটা ডুপ্লিকেট হয় না, ওই যে রিডান্ডেন্সি রিমুভ করা যায়, তো ডিভাইসে জায়গা খুব কম লাগে। কনভেনশনাল ফাইল প্রসেসিং সিস্টেমে ডাটাবেজে প্রবেশ খুবই কঠিন, মানে এটা খুব কঠিন। আর সহজটা হচ্ছে গিয়ে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, খুব ইজিলি অ্যাক্সেস করা সম্ভব। আর ডাটা নিরাপত্তার ব্যবস্থা এইখানে নাই, এইখানে ডাটা নিরাপত্তা ব্যবস্থা আছে। ডাটা ইনকনসিস্টেন্সি সমস্যা বিদ্যমান ফাইল প্রসেসিং সিস্টেমে, কিন্তু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইনকনসিস্টেন্সি সমস্যা নাই। আর ডাটা আইসোলেশন সমস্যা আছে, ডাটার আইসোলেশন সমস্যা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে নাই। ঠিক আছে, সফটওয়্যার ও হার্ডওয়্যারের খরচ কম পড়ে এখানে, আর এই সফটওয়্যার ও হার্ডওয়্যারের খরচ একটু বেশি পড়ে। ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে এই সিস্টেমের ডাটা ব্যাকআপ ও রিকভারির ব্যবস্থা নেই, এই সিস্টেমের ডাটা ব্যাকআপ ও রিকভারির ব্যবস্থা আছে। কনভেনশনাল ফাইল প্রসেসিং সিস্টেম হচ্ছে গিয়ে আনস্ট্রাকচারেড সিস্টেম, আর ডাটাবেসটা অবশ্যই স্ট্রাকচারেড সিস্টেম। ঠিক আছে, এরপরে কেন্দ্রীয় কোনো সেন্ট্রাল কোনো কন্ট্রোলিং নাই, এটার মধ্যে সেন্ট্রালিং কন্ট্রোলিং আছে। ঠিক আছে, এরপর ডাটা ম্যানিপুলেশনের জন্য একটা সাধারণ প্রোগ্রাম রচনা করা লাগে, কঠিন, সাধারণ প্রোগ্রাম রচনা করা কঠিন। আর ডাটা ম্যানিপুলেশনের জন্য প্রোগ্রাম রচনা করা খুবই সহজ। এটা ডাটা ইন্টিগ্রিটি নাই, এটা ডাটা ইন্টিগ্রিটি আছে। এরপর ডাটা শেয়ার করা যায় না কনভেনশনাল ফাইল প্রসেসিং সিস্টেমে, এখানে ডাটা শেয়ার করা যায়। অটোমিসিটি সমস্যা অসুবিধা বিদ্যমান, এটা কোনো অটোমিসিটি নাই। এ হচ্ছে গিয়ে এদের মধ্যে পার্থক্য। এখন দেখি সুবিধা আর অসুবিধা। সুবিধা ইতিমধ্যে ওই যে কনভেনশনাল ফাইল প্রসেসিং সিস্টেম আর ডাটাবেজের যেই পার্থক্য লিখছি, সেটার সাথে আর এটা একই বিষয়। ঠিক আছে, যে সুবিধাগুলো কি, সেই বিষয়গুলি সবগুলি এই সুবিধার মধ্যে আছে। পার্থক্য যেখানে জানি আসছি, তো এটার সাথে অসুবিধাটা শুধু আমি এখন বলে দিই এবং রিপিট করি। দেখেন, অসুবিধা বলতে গেলে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে সম্পূর্ণরূপে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকে বিধায় কি হয়, কখনো কখনো বেশ অসুবিধা সৃষ্টি করে। ঠিক আছে, এতে ব্যবহৃত হার্ডওয়্যার ও সফটওয়্যারের দাম বেশি, খুবই বেশি। ডাটা স্থানান্তরের খরচও বেশি হয়ে থাকে, এটার একটা। আর ডাটাবেজের ব্যাকআপ রিকভারি ব্যবস্থা আছে, কিন্তু এই ব্যাকআপ ও রিকভারির জন্য সিস্টেমের জটিলতা অনেকটাই বৃদ্ধি পায়, অনেকগুলি ভার্সন ক্রিয়েট হয়। ঠিক আছে, এই তিনটা হচ্ছে গিয়ে মূলত এই ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের অসুবিধা। ঠিক আছে, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের অসুবিধা। এরপরে আসি গিয়ে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহার ও প্রয়োগ। এই পয়েন্টগুলি মনে রাখবেন, এরপরে ব্যাখ্যা দিবেন। আপনারা কম বেশ মোটামুটি বিভিন্ন জন বিভিন্ন ফিল্ডে আছেন। ঠিক আছে, তো কেউ তো সব ফিল্ডেই দেখবেন গিয়ে ডাটা ছাড়া আমরা কিন্তু ডিসিশন নিতে পারি না।
ডাটা ডাটাবেস ডাটাবেস ছাড়া বা ডাটা কোনো ধরনের একটা গুছানো ডাটা ছাড়া আমরা কিন্তু সিদ্ধান্তে পৌঁছাতে পারি না। ঠিক প্রত্যেক ফিল্ডে, এই যে যে ফিল্ডগুলি আমি মূলত এখানে 10টা ফিল্ড অ্যাড করছি, এর বাইরে অনেক ফিল্ড আছে যেখানে বিভিন্ন সিস্টেম কাজ করে। যেমন হচ্ছে বিজেন স্যার তো আজকে নাই, না হয় ওনাকে জিজ্ঞেস করতাম যে ওনার যে হাসপাতালে উনি জব করে প্রোঅ্যাক্টিভের, দেখবেন গিয়ে অবশ্যই বিলিং এবং হচ্ছে গিয়ে রিসেপশন সেকশনে উনি অবশ্যই সকল আহ, রোগী বা সকল ডাক্তারদের অথবা সকল যে আহ, ব- যারা মূলত হাসপাতালে আসেন ভিজিটে, তো তাদের বিভিন্ন রেকর্ডগুলি কিন্তু রাখেন এবং হচ্ছে কি আবশ্যিকভাবে রোগীদের ডাটাও কিন্তু ওনাদের কাছে সংরক্ষিত থাকে এবং যত রিপোর্ট এবং যত টেস্টগুলি করা সেগুলির ডাটাও কিন্তু ওনাদের কাছে থাকে। সো এটা একটা অবশ্যই নির্দিষ্ট, হয় ওনারা কাস্টমাইজড কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করে, আর না হয় কোনো ধরনের কোনো বা যেই অ্যাপ্লিকেশনই ব্যবহার করুক সেখানে কোনো না কোনো ধরনের ডাটাবেজ ম্যানেজমেন্ট করার সিস্টেমের অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়েছে, আর না হয় সেখানে সেই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে মূলত কোডিং করা হয়েছে। তো এই ফিল্ডগুলি মনে রাখবো এবং সেখানে কি কি ব্যবহারগুলি আছে সেগুলি দেখবো। তো দেখেন, ম্যানেজমেন্ট সিস্টেমের প্রথম ব্যবহার হচ্ছে অফিস আদালত, সব ধরনের ব্যবহার। এরপর হচ্ছে এয়ারলাইন্স আর রেলওয়ে, এরপর হচ্ছে ক্রয় বিক্রয়, আর নির্বাচন কমিশন, মিল ফ্যাক্টরিতে আছে, এবং শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা ও স্টক মার্কেট, হাসপাতাল, কমিউনিকেশন সেক্টর এবং ডেবিট ও ক্রেডিট সেক্টর। ঠিক আছে, এই ব্যবহারগুলো আছে। এরপর আসি যে তিনটা ডেফিনেশন এবং তিনটা যে টার্মিনোলজি আমি বলছিলাম, এই তিনটা টার্মিনোলজি মূলত ক্লিয়ার করলে আপনাদের হয়ে যাবে। ঠিক আছে, আহ, ব- আজকের ক্লাস এবং প্রথম চ্যাপ্টারের বাইরে আর কিছু নাই। আপনারা এই স্লাইডগুলি আমি শেয়ার করব গ্রুপে, শেয়ার করলে পরবর্তীতে আপনারা এই চ্যাপ্টারে মূলত ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ডেফিনেশন, আর হচ্ছে গিয়ে কনভেনশনাল ফাইল প্রসেসিং সিস্টেম এবং ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের পার্থক্য। ঠিক আছে, এইটা আর হচ্ছে গিয়ে আপনার ওই এই তিনটা টার্মিনোলজিস, এই তিনটা টার্মিনোলজিস ক্লিয়ার করে বুঝবেন, প্রথম চ্যাপ্টারে আর কোনো কিছু দরকার নাই। তো ডাটা অ্যাবস্ট্রাকশনটা কি দেখেন, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের জটিলতা পরিহার করে ব্যবহারের নিকট ডাটাবেসকে ইন্টারেক্টিভ বা গ্রহণযোগ্য করে তোলার জন্য শুধুমাত্র প্রয়োজনীয় বৈশিষ্ট্যাবলী বাছাই করার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে ডাটা অ্যাবস্ট্রাকশন। অর্থাৎ আমি এখান থেকে গার্বেজ বাদ দিয়ে দিব। ঠিক আছে, আর গার্বেজ গুলি মানে হচ্ছে আবর্জনা টাবর্জনা সব ফালাই দিয়ে একেবারে ব্যবহার যেটা প্রয়োজন হবে সেই জিনিসটা আমি রাখবো, সেটা হচ্ছে ডাটা অ্যাবস্ট্রাকশন। ঠিক আছে, এরপর হচ্ছে কি ডাটা ইনস্ট্যান্সটা কি, এটা হচ্ছে কি ডাটাবেজের ইনফরমেশন সবসময় কি হয়, পরিবর্তনশীল হয়। কারণ প্রতিনিয়ত ডাটাবেজে কি করি আমরা, ইনফরমেশন ইনসার্ট করি, ডিলিট করি, এটা চলতেই থাকে কন্টিনিউয়াস। ঠিক আছে, তো কোনো নির্দিষ্ট মুহূর্তে ডাটাবেজে সংরক্ষিত বা জমাকৃত সর্বমোট ইনফরমেশনের যে একটা কোয়ান্টিটি, সেটা হচ্ছে গিয়ে ডাটাবেজের ইনস্ট্যান্স। ঠিক আছে, আর ডাটাবেজ স্কিমাটা হচ্ছে গিয়ে মূলত কি, যে ডাটাবেজ সিস্টেমে ফর্মাল ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরিকৃত যে সামগ্রিক ডিজাইনটা, ঠিক আছে, বা হচ্ছে কি আমরা যে যে বলি যে ব্লু প্রিন্ট, বা আমাদের যে আমরা যে একটা লেআউট করি না, ঠিক আছে, বা বাসা বাড়ি বানানোর জন্য, বিল্ডিং করার জন্য যে লেআউট প্ল্যান করি, ঠিক আছে, সো এরকম ডাটাবেজেরও ফর্মাল ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরিকৃত যে সামগ্রিক ডিজাইনটা বা ওভারঅল ডিজাইনের যে একটা ব্লু প্রিন্ট, সেটা হয়ে গিয়ে ডাটাবেজ স্কিমা। ঠিক আছে, যার মধ্যে মূলত কি থাকে, কোনো রিলেশনাল ডাটাবেজে টেবিল ফিল্ড এবং টেবিল ফিল্ডের মধ্যকার যে রিলেশন। ঠিক আছে, এই এই ডিজাইনটা মূলত এখানে উল্লেখ করা হয়। দেখবেন স্কিমারও কিছু কিছু উদাহরণ বইতে দেয়া আছে, আমি জাস্ট ডেফিনেশনটা এবং মূলত এই টার্মিনোলজিসটা কি আসলে এটা বুঝাইতে চেষ্টা করলাম। এখানে দেখেন এই জিনিসগুলো আছে, যে এই শব্দটা কোথা থেকে আসছে, গ্রিক শব্দ স্কিমা থেকে আসছে, যার অর্থ হচ্ছে শেপ বা প্ল্যান। আর স্কিমার বহুবচনটা হচ্ছে স্কিমাটা, আর এর ইংরেজি শব্দ হচ্ছে বহুবচন হচ্ছে স্কিমাস। আর স্কিমা শব্দটা বাংলায় আসে কি স্কিমা, এই দুইটা রুট ওয়ার্ড আসে, স্কিমা। ঠিক আছে, যাই হোক আজকে স্যার এই পর্যন্তই। ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে এরপরে স্লাইডে আরো দুই তিনটা স্লাইড আছে, আমি এখানে স্কিপ করি ডাটা টাইপের আগ পর্যন্ত। আপনাদের দেখেন যে চারটা স্কিমা আছে, কনসেপচুয়াল স্কিমা, লজিক্যাল স্কিমা, ফিজিক্যাল আর স্কিমা অবজেক্ট। এই চারটায় আপনারা দেখবেন। আর ডাটা টাইপ, প্রথমে যেটা বলছি, যে ডাটা টাইপগুলি বলছি, নন নিউমেরিক্যাল এবং নিউমেরিক্যাল, এই দুইটা ডাটা টাইপকে আরো যে কয়েকটা ভাগে ভাগ করছে, সবগুলি ডাটাবেস সম্পর্কে ইতিমধ্যে জানছেন, তাই এটা আমি রিপিট করলাম না। ঠিক আছে, আপনারা স্লাইড থেকে দেখে পড়ে নেবেন। আর হচ্ছে কি এখন হচ্ছে কি আপনাদের সেকেন্ড সেকেন্ড ইয়ারে কোনো পরামর্শ দেওয়ার আছে কিনা স্যারেরা, আপনারা যে কয়েকজন আছেন, দুইজন তিনজন, ক্লাসটা আজকে খুব পরিমাণ বেশি উপস্থিতি না থাকার কারণে খুব নিরানন্দময় লাগতেছে। বাকিরা আসলে কেন আমি বলে দিলাম তো আজকে থেকে ক্লাসগুলি কন্টিনিউ করার জন্য।
সবাই কি আসবে না নাকি? আর হচ্ছে গিয়ে এখন হচ্ছে নিয়মিত যদি আমরা হচ্ছে গিয়ে আপনাদের বাড়ির কাজগুলো দেই, সেটা কি করতে পারবেন কিনা, সেই জিনিসগুলো আগে ভাবেন এবং বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই যেহেতু লিভ নিয়ে নিছেন, আচ্ছা আজকে পর্যন্তই থাকুক স্যার ক্লাসটা। আমি রেকর্ডটা দিয়ে দিবনি, ঠিক আছে, গ্রুপে আর হচ্ছে গিয়ে এই ইউটিউব চ্যানেলে, আপনাদের যদি দরকার হয়। ঠিক আছে, স্লাইড গুলো দিয়ে দিবনি। আজকে এই পর্যন্তই থাকুক, ঠিক আছে স্যার, তাহলে আব্দুর রহমান স্যার, ঠিক আছে, আহ, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।